আজ আমরা পড়ব পরমাণু গঠন চ্যাপ্টার, একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, হাইড্রোজেনের পরমাণু রেখার বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা অফ হাইড্রোজেন। তো স্পেকট্রা দেখার জন্য, অ্যাটমিক স্পেকট্রা দেখার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা হচ্ছে কিনা একটা গ্যাস ডিসচার্জ টিউব বা তড়িৎমক্ষণ নল কী করবো, আমরা হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করে নেব এবং সেখানে কি করব না, উচ্চ বিভব হাই ভোল্টেজ এবং লো প্রেশারে আমি ওখানে ইলেকট্রিক্যাল কারেন্ট পাঠাবো এবং কারেন্ট পাঠানোর ফলে কি ঘটবে না, সঙ্গে সঙ্গে দেখব যে টিউবটা একটা এক্সাইটেড হয়ে, যে হাইড্রোজেন যে গ্যাস রয়েছে সেটা এক্সাইটেড হয়ে কি দেখব না, টিউবটা পিঙ্ক কালার ধারণ করেছে এবং সে এক্সাইটেড হাইড্রোজেন অ্যাটমটা কী করবে না, সঙ্গে সঙ্গে বিকিরণ করবে এবং এই বিকিরণ বা এই এমিশনকে যদি আমরা হাই রেজলিউশনের একটা স্পেকট্রোমিটারের মধ্যে রাখা প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তাহলে দেখা যাবে কি হবে না, বর্ণালী তৈরি করছে এবং সেই বর্ণালী কিন্তু সাদা আলোর যে বর্ণালী হয়, হোয়াইট লাইটের যে আমরা স্পেকট্রা পাই সেরকম কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়। এখানে যে আমরা যে স্পেকট্রাটা পাবো সেই স্পেকট্রাগুলো দেখব কিনা পরস্পর কিন্তু কালো অঞ্চল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ এখানে আমরা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি এবং যেহেতু কালো অঞ্চল দ্বারা পরস্পর পৃথক রয়েছে এই স্পেকট্রাগুলো, তাই এগুলোকে আমরা বলতে পারি লাইন স্পেকট্রা বা রেখা বর্ণালী। এবার দেখো এখানে কিন্তু অসংখ্য লাইন স্পেকট্রা তৈরি হবে যেগুলো কিন্তু পরস্পরের সমান্তরাল, কিন্তু খালি চোখে শুধুমাত্র আমরা 4টে লাইন স্পেকট্রাম দেখতে পাবো। তো বিজ্ঞানী বামার 1885 খ্রিস্টাব্দে এই ভিজিবল রিজিয়ানের যে স্পেকট্রা সেটা প্রথম আবিষ্কার করেছিলেন, তাই এই সিরিজটাকে বলে, এই যে লাইন স্পেকট্রা যে সিরিজ সেটাকে বামার সিরিজ বলে অভিহিত করেন। এখানে যে 4টে খালি চোখে যে 4টে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রা পাবো, একটা হচ্ছে রেড, একটা সি গ্রিন, ব্লু আর ভায়োলেট, এবং তিনি এই বিজ্ঞানী বামার এই 4টে লাইন স্পেকট্রার নাম করেন এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। এই 4টে যে রেখা বর্ণালী রয়েছে তারা কিন্তু একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট হবে। বিজ্ঞানী বামার একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিলেন। এম্পিরিক্যাল ফর্মুলাটা কি দিলেন না, তিনি দেখালেন যে যে ওয়েভ নাম্বার, যেখানে যে রেখা বর্ণালীগুলো তৈরি হয় সেই রেখাগুলোর যে ওয়েভ নাম্বার, সেই ওয়েভ নাম্বার ইকুয়াল টু আর ব্র্যাকেট 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে ওয়েভ নাম্বার বলতে আমরা বুঝি কিনা প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় তাকে আমরা ওয়েভ নাম্বার বলবো বা তরঙ্গ সংখ্যা বলবো। আর ড্যাশ হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু 1.0967 ইন্টু 10⁵ সেন্টিমিটার ইনভার্স, এবং এখানে এনের ভ্যালু 2-এর থেকে বেশি হবে, সেটা 3, 4, 5, 6 হতে পারে এবং এটা একটি পূর্ণ সংখ্যা। বামার সিরিজে আমরা 4টা লাইন দেখেছিলাম, একটা এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। তো n = 3 ভ্যালুর জন্য আমরা এইচ আলফা লাইন পাবো, n = 4 এর জন্য আমরা এইচ বিটা লাইন পাবো, n = 5 এর জন্য আমরা এইচ গামা লাইন পাবো এবং n = 6 এর জন্য কিন্তু আমরা এইচ ডেল্টা লাইনটা পাবো। 1885 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বামার হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার যে ভিজিবল রিজিয়নের যে স্পেকট্রা সেটা আবিষ্কার করেছিলেন। এরপর পরবর্তীকালে আরও 5 জন বিজ্ঞানী উন্নততর স্পেকট্রোমিটারের সাহায্যে কিন্তু আরও 5টা সিরিজ পেয়েছিলেন। সেই আরও মানে টোটাল 6টা সিরিজ কিন্তু আমরা এখানে পাচ্ছি হাইড্রোজেনের সমগ্র অ্যাটমিক স্পেকট্রার। তো প্রথম সিরিজ দেখো লিম্যান সিরিজ রয়েছে, বামার সিরিজ, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড এবং হামফ্রি সিরিজ। এই 6টা সিরিজ কিন্তু আমরা পাবো কার ক্ষেত্রে না, হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার ক্ষেত্রে। এবং তার জন্য যে এম্পিরিক্যাল ফর্মুলাগুলো তারা দিয়েছিলেন, লিম্যানের ক্ষেত্রে নিউ বার ইকুয়াল টু আর বার ব্র্যাকেট 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে এনটা হচ্ছে 1-এর থেকে গ্রেটার দেন, মানে 2, 3, 4, 5 যা ইচ্ছে হতে পারে। তো এখানে যে আমরা অ্যাটমিক স্পেকট্রার লাইন স্পেকট্রামটা পাবো সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রিজিয়নে পাবো। আলট্রাভায়োলেট রিজিয়ন মানে অতি বেগুনি রিজিয়নে পাবো। বিজ্ঞানী বামারটা আমরা অলরেডি বলে ফেলেছি। বিজ্ঞানী প্যাশনের ক্ষেত্রে দেখো এনের ভ্যালুটা হচ্ছে 3-এর থেকে বেশি, 4, 5, 6 এবং এই ভ্যালুটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু আর বার ব্র্যাকেট 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, n = 4, 5, 6 মানে 3-এর থেকে বেশি। তাহলে প্যাশন সিরিজ যেটা আমরা পাবো তার পজিশন হচ্ছে ইনফ্রারেড পজিশনে পাবো।
লিম্যানটা পেয়েছিলাম আলট্রাভায়োলেট রিজিয়ানে, বামারটা ভিজিবল রিজিয়ানে, মানে খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম। প্যাশন হচ্ছে ইনফ্রারেড রিজিয়ানে পাবো। এবং ব্র্যাকেটের ক্ষেত্রে দেখো ফর্মুলাটা কী হচ্ছে, নিউ বার ইকুয়াল টু আর বার 1/4² - 1/n², যেখানে n এর ভ্যালু 4 থেকে বেশি, 5, 6, 7 যা ইচ্ছে হতে পারে। এবং এখানে যে স্পেকট্রাল পজিশনটা, সেটা আমরা স্পেকট্রাটা পাবো হচ্ছে ফার ইনফ্রারেড পজিশনে, মানে অতি অবলোহিত অংশে। এবং পিফুন্ড হামপ্রে এই দুজনের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেকট্রাল পজিশনটা পাবো কোথায় না, ফার ইনফ্রারেড পজিশনে। এবং ফুন্ডের ক্ষেত্রে সিরিজটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু আর বার 1/5² - 1/n², যেখানে n ইকুয়াল টু 6, 7, 8। এবং হামফ্রেস সিরিজের ক্ষেত্রে কিন্তু নিউ বার ইকুয়াল টু আর বার 1/6² - 1/n², যেখানে n হচ্ছে গ্রেটার দ্যান 6, 7, 8, 9 যে কোনো ভ্যালু হতে পারে। তো আমরা বলতে পারি যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার ক্ষেত্রে একটা জেনারেল এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে নিউ বার ইকুয়াল টু আর বার 1/n1² - 1/n2²। এখন n1 1 2 3 4 5 6 হলে n2 হবে 2 3 4 5 6 7। এবং এবারে যথাক্রমে আমরা এটার জন্য পাবো লিম্যান সিরিজ, এটার জন্য বামার সিরিজ পাবো, প্যাশন, এটার জন্য ব্র্যাকেট, এটা ফুন্ড সিরিজ, আর এটার জন্য পাবো হামপ্রে সিরিজ। তো এই ছিল হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার 6টা সিরিজ। তো যখন এই সিরিজগুলো আবিষ্কার হলো, তখন কিন্তু হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার যে অরিজিন, সেটা কিভাবে তৈরি হচ্ছে তার কোনো এক্সপ্লেনেশন ছিল না। ধরা হচ্ছিল যে এক্সাইটেড অবস্থায় হাইড্রোজেন অ্যাটম কী করে না, ডিসক্রিটভাবে নিশ্চয়ই কোনো ডিসকন্টিনিউয়াসলি কী করে এনার্জি এমিট করতে থাকে, এবং এর ফলে কিন্তু আমরা লাইন স্পেকট্রা পাই। তো হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রার যে লাইন স্পেকট্রাগুলো রয়েছে, সেগুলো আমরা কিন্তু বোর তত্ত্বের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। বোর তত্ত্বে কী বলা হয়েছিল না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিন্তু একটা বিভিন্ন স্টেশনারি অরবিটে কিন্তু আবর্তন করছে, এবং এই সময় কিন্তু ইলেকট্রনের শক্তি স্থির থাকে। কিন্তু ইলেকট্রনগুলো যখন কোনো উচ্চতর শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে যায়, কোনো হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিটে যায়, তখন কি করবে না, সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে। এবং এমন হতে পারে যে লোয়ার এনার্জি থেকে যদি হায়ার এনার্জি কোনো অরবিটে যায় ইলেকট্রন, তাহলে কি করবে না, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। এবং দুটো স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য, সেটা বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন ডেলি ইকুয়াল টু এইচ নিউ। নিউ হচ্ছে এনার্জির কম্পাঙ্ক। তো এর সাহায্যে আমরা কিভাবে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রা ব্যাখ্যা করতে পারি না, সাধারণ অবস্থায় কিন্তু হাইড্রোজেন পরমাণুতে হাইড্রোজেনের যে ইলেকট্রন, সেটা কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকে, অর্থাৎ n ইকুয়াল টু 1 স্টেটে থাকে। n হচ্ছে আমরা জানি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন কিন্তু k কক্ষে বা n ইকুয়াল টু 1 থাকে। এবার যখন আমি বাইরে থেকে কোনো তাকে এনার্জি দিচ্ছি, সেটা আলো আকারে বা তাপের আকারে কোনো এনার্জি দিচ্ছি, বা ইলেকট্রিক আকারে কোনো এনার্জি দিচ্ছি, তখন সে কী করবে না, সে কিছু পরিমাণ এনার্জি শোষণ করে ইলেকট্রন কিন্তু হায়ার এনার্জি যে কোনো অরবিটে যেতে পারে। সেটা n ইকুয়াল টু 2 হতে পারে, n ইকুয়াল টু 3 হতে পারে, n ইকুয়াল টু 4, 5, 6 যা হতে পারে। এবার আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে তো একটা মাত্র ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা এতগুলো লাইন স্পেকট্রা 6টা সিরিজ পাই কী করে, রেখাগুচ্ছে 6টা সিরিজ আমরা কী করে পাই? অ্যাকচুয়ালি হাইড্রোজেন যে গ্যাস রয়েছে, তার মধ্যে তো একটা হাইড্রোজেন অ্যাটম নেই, অসংখ্য হাইড্রোজেন অ্যাটম রয়েছে। এবং অসংখ্য হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যদি একটা করেও ইলেকট্রন থাকে, তাহলে অসংখ্য ইলেকট্রন রয়েছে। তো কি হয় না, যে যখন এনার্জি শোষণ করে, তখন বিভিন্ন ইলেকট্রনগুলো কি করে, লোয়ার এনার্জি গ্রাউন্ড স্টেট থেকে বিভিন্ন হায়ার এনার্জি অরবিটে গিয়ে বসে থাকে। এবার আমি বাইরে থেকে যখন আমি এনার্জির উৎসটাকে সরিয়ে দিচ্ছি, মানে যে কারণে এক্সাইটেশন হয়েছিল ইলেকট্রনের, সেটা যদি আমি সরিয়ে নিই, তখন হায়ার এনার্জি অরবিট থেকে কিন্তু ইলেকট্রনগুলো যে কোনো লোয়ার এনার্জি অরবিটে এসে পৌঁছতে পারে। সেই কক্ষটা হায়ার এনার্জি যে কোনো কক্ষপথ থেকে, যেমন n ইকুয়াল টু 7 থেকে n ইকুয়াল টু 1-এ আসতে পারে, 6 থেকে আসতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন সিরিজ পাবো। এখানে আমরা ছবি আকারে খুব সুন্দরভাবে দেখি যে আমরা কীভাবে 6টা সিরিজ পাচ্ছি। যেমন যখন ইলেকট্রনগুলো, একটা ইলেকট্রন ধরো n ইকুয়াল টু 7-এ বসে আছে, n ইকুয়াল টু 6-এ বসে আছে, আবার 5-এ বসে আছে, 4-এও বসে আছে, 3-এ বসে আছে, 2-এ। এবং এই হায়ার এনার্জি অরবিট থেকে ইলেকট্রনগুলো যখন n ইকুয়াল টু 1 স্টেটে এসে পৌঁছবে, তখন আমরা যে সিরিজটা পাবো, তখন আমরা লিম্যান সিরিজ পাবো অ্যাটমিক স্পেকট্রা। আবার হায়ার এনার্জি অরবিট থেকে যখন ইলেকট্রনগুলো n ইকুয়াল টু 2 অর্থাৎ এল কক্ষে এসে পৌঁছবে, তখন আমরা এল কক্ষে এসে পৌঁছবে,
এটা ছিল কে কক্ষ, এখানে যখন এল কক্ষে এসে পৌঁছাবে তখন যে অ্যাটমিক স্পেকট্রার যে লাইন গুচ্ছ পাবো সেটা হচ্ছে বার্মার সিরিজ, এটা ভিজিবল রিজনে আমরা জানি। আবার যখন হায়ার এনার্জি কোনো অরবিট থেকে, উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে যখন এম কক্ষপথে ইলেকট্রনগুলো এসে পৌঁছাবে, অর্থাৎ n=3 এসে পৌঁছাবে, তখন আমরা যে অ্যাটমিক স্পেকট্রা পাবো সেটাকে বলা হয় প্যাশন সিরিজ। আবার হায়ার এনার্জি অরবিট থেকে যখন হচ্ছে এন কক্ষে ইলেকট্রন এসে পৌঁছায় তখন যে আমরা যে অ্যাটমিক স্পেকট্রা সিরিজ পাবো সেটা ব্র্যাকেট সিরিজ, মানে এখানে n=4। আবার হায়ার এনার্জির অরবিট থেকে ইলেকট্রন যখন n=5 এসে পৌঁছায় তখন আমরা পাবো যে ফুন সিরিজ, এবং যখন n=6 এসে পৌঁছাবে তখন আমরা পাবো হামফ্রে সিরিজ। এইভাবে কিন্তু যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাতে যে 6টা সারি দেখা যায় সেটা কিন্তু আমরা বোর তত্ত্বের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকলেও ওই ইলেকট্রনটির জন্য কিন্তু অনেকগুলো পসিবল অরবিট রয়েছে, সম্ভাব্য কক্ষপথ রয়েছে। এই কারণেই হাইড্রোজেনের বর্ণালীতে আমরা অনেকগুলো রেখা পাবো।